নমস্কার। আজ 25শে জুন 2024। আজ থেকে ঠিক 50 বছর আগে অর্থাৎ 1975 সালে 25শে জুন তারিখটি আমাদের ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালা দিবস হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। কারণ 1975 সালের 25শে জুন তারিখে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আভ্যন্তরীণ গোলযোগের কারণে তিনি ভারতবর্ষেতে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এবং এই জাতীয় জরুরি অবস্থার যে কি বিষম বা ভয়াবহ ফলাফল সেই সময়তে ঘটেছিল বা তার কী ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেটি স্মরণ করলে গণতন্ত্রপ্রেমী মানুষরা আতঙ্কিত হয়ে ওঠেন। আমি আজকের এই আলোচনাতে মূলত আলোচনা করার চেষ্টা করব যে কোন পরিপ্রেক্ষিতে 1975 সালের 25শে জুন তারিখে ভারতবর্ষে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল এবং তার ফলাফল কি ঘটেছিল সেটির একটি সংক্ষিপ্ত বিবরণ আজকের দিনে আলোচনা করা খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী বা রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে যারা আমরা আলোচনা করি তাতে আমরা প্রত্যেকেই জানি যে ভারতীয় সংবিধানের পার্ট 18 বা অষ্টাদশ অংশে বা অধ্যায়ে সেখানে ভারতীয় রাষ্ট্রপতির হাতে জরুরিকালীন অবস্থার মোকাবিলা করার জন্য এমার্জেন্সি প্রভিশনস রাখা হয়েছে। এমার্জেন্সি প্রভিশনস ব্যাপারটা কি না, এমার্জেন্সি বা জরুরিকালীন বা আপৎকালীন পরিবেশ বা পরিস্থিতি হচ্ছে এমন একটা পরিস্থিতি যেটা সাধারণ পরিস্থিতিতে যে সাংবিধানিক বিধি ব্যবস্থা তার মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা যাচ্ছে না, সেই জন্য কিছু আপৎকালীন ব্যবস্থা বা জরুরি ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা আমাদের সংবিধানে আছে। যেটা অ্যাবনর্মাল সিচুয়েশন, সেই অ্যাবনর্মাল সিচুয়েশনকে কী করে কন্ট্রোল করা যাবে সেই কারণে ভারতবর্ষের রাষ্ট্রপতির হাতে অষ্টাদশ পার্টে 18 সেখানে মূলত 3 ধরনের জরুরি অবস্থার উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে আর্টিকেল 352, যেটিকে আমরা ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা বলে জানি। তার পরেরটি হচ্ছে আর্টিকেল 356, স্টেট এমার্জেন্সি ডিউ টু দ্য ব্রেকডাউন অর ফেলিওর অব দ্য কনস্টিটিউশন ইন এ স্টেট, অর্থাৎ একটি রাজ্যে আপৎকালীন অবস্থা যেখানে রাজ্য সরকার সংবিধানের বিধি মেনে শাসন কার্য পরিচালনা করতে পারছেন না। এবং তৃতীয় এমার্জেন্সিটি হচ্ছে আর্টিকেল 360 অনুযায়ী ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা। প্রসঙ্গত উল্লেখ করি যে ভারতবর্ষে এখনো পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা হয়নি আর্টিকেল 360 অনুযায়ী, কিন্তু ইতিমধ্যেই ভারতবর্ষেতে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু ন্যাশনাল এমার্জেন্সি এবং এই ন্যাশনাল এমার্জেন্সির প্রেক্ষাপট মূলত আমরা যেটাকে আলোচনা করব সেটা হচ্ছে 1975 সাল, অর্থাৎ আজ থেকে 50 বছর আগেকার সেই কালাদিনটির ঘটনা যেটি শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী ভারতবর্ষেতে ঘোষণা করেছিলেন আভ্যন্তরীণ জরুরি অবস্থা, সেটিকে নিয়ে একটুখানি বিশদে আলোচনা করার চেষ্টা করব। ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারাতে বলা হয়েছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে মূলত 3টি কারণ, একটি হচ্ছে ডিউ টু ওয়ার অর্থাৎ যুদ্ধের কারণে, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ, কিংবা আর্ম রেভিলিয়ন অর্থাৎ দেশের মধ্যে আর্ম রেভল্ট যদি ঘটে তাহলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। কিন্তু সেইখানে মূলত এই আর্ম রেভিলিয়নের পরিবর্তে
1975 সালে যেটা ঘটেছিল সেটা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্সেস, অর্থাৎ আভ্যন্তরীণ যে গোলযোগ, সেই কারণে ভারতবর্ষতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এখন এই জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপটটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই জানি যে 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে, সেই সময় থেকে শুরু করে মূলত 1977 সাল পর্যন্ত এই সুদীর্ঘ কয়েকটি বছর ধরে ভারতবর্ষের শাসন ক্ষমতায়, কেন্দ্রে শাসন ক্ষমতায় ছিলেন ভারতবর্ষের কংগ্রেস সরকার, এবং তৎকালীন সময়তে বেশিরভাগ রাজ্যগুলোতেই সংখ্যাগরিষ্ঠতা ছিল কংগ্রেস সরকারের। সুতরাং স্বাধীনতার পরবর্তীকালেতে কংগ্রেস সরকারের পক্ষে দেশের শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে সে ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করব যে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি যখন ক্ষমতাতে ছিলেন, সেই সময়েতে ভারতবর্ষের ইতিহাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, যেটি 1975 সালেতে ন্যাশনাল এমার্জেন্সির প্রেক্ষাপট বলা যেতে পারে, যে প্রেক্ষাপটে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আমি একটু সংক্ষেপ আলোচনা করি। প্রথম যেটা ঘটনা ঘটেছিল সেটা ছিল 1969 সাল। সেই সময়তে আমরা লক্ষ্য করব যে শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই সময়তে একটা সোশ্যালিস্ট ইকোনমি বা ভারতবর্ষের অর্থনীতিতে একটা সমাজতান্ত্রিক অর্থনীতির প্রতি একটা ঝোঁক বা প্রবণতা সেই সময়তে তার মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। এবং সেই সময়তে যে 4th 5 years প্ল্যান, সেই সময়টাতে যে ঘটনাটা ঘটে, শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের 14টার মতো প্রাইভেট ব্যাংককে তিনি ন্যাশনালাইজড ব্যাংক হিসাবে ঘোষণা করেন। এখন এতদিন পর্যন্ত যে সমস্ত ব্যাংকগুলো প্রাইভেট ব্যাংক ছিল, সেগুলো যে মুহূর্তে ন্যাশনালাইজড ব্যাংকে রূপান্তরিত হলো, সেই সময়কার যারা ব্যাংকের যারা স্টক হোল্ডার্স বা যারা ব্যবসায়ী, মূলত যাদের টাকা ব্যাংকেতে মোটা পরিমাণ অর্থ লগ্নি হয়ে রয়েছে, তারা এই ন্যাশনালাইজড মানে হচ্ছে যে তাদের টাকা সেটা সরকারি খাতে চলে যাওয়া, সরকারি নিয়ন্ত্রণে চলে যাওয়া। এবং এটা মূলত ওই 14টা ব্যাংকের মধ্যে মূলত যে ব্যাংক, একটি ব্যাংক, তার নাম ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেই সময়কার তার অন্যতম একজন স্টক হোল্ডার বা বিজনেসম্যান, তার নাম ছিল R.C. কুপার। তিনি এই বিষয়টাকে প্রতিবাদ করেন এবং তিনি কোর্টে যান, মামলা করেন, এবং সেই মামলাটাকে বন্ধ করার জন্য, যাতে 14টা ব্যাংকে ন্যাশনালাইজ যেটা করা হয়েছে সেটাকে করে দেওয়ার জন্য রাতারাতি সেখানে তিনি অর্ডিন্যান্স ডিক্লেয়ার করেন। এবং সেই অর্ডিন্যান্স যেটাকে ইমপ্লিমেন্ট করার সময় দেখা যাবে যে আলটিমেটলি ওই R.C. কুপার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং চূড়ান্ত পরিণতিতে সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স ডিক্লেয়ার করেন, অর্ডিন্যান্স হচ্ছে অস্থায়ী আইন। মানে যে কোনো আইন পাস করতে গেলে সেটা তো পার্লামেন্টে করতে হয়, কিন্তু পার্লামেন্টে আইন করতে গেলে এটা সময় সাপেক্ষ বিষয়। সেখানে লোকসভা এবং রাজ্যসভা সংখ্যাগরিষ্ঠের সেখানেতে পাস হতে হয়, এবং তারপরতে সেটা রাষ্ট্রপতির স্বাক্ষর হয়। কিন্তু পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন যদি কোনো জরুরি আইন প্রণয়ন করতে হয়, তাকে আমরা অর্ডিন্যান্স বলি, বা বাংলাতে বলে অধ্যাদেশ। সেই অধ্যাদেশ জারি করে কিন্তু 14টা ব্যাংকে তিনি ন্যাশনালাইজড করে দেন। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেই অর্ডিন্যান্সকে খারিজ করে দেয় 1969। এবং এখানে দেখা গেল সর্বপ্রথম শ্রীমতী গান্ধীর যে জাতীয় কংগ্রেসের যে নীতি, তার যে অবজেক্টিভ, তার যেটা পরিকল্পনা ছিল, সেটা ভস্তে যায়, এবং শ্রীমতী গান্ধী সেখানেতে কিন্তু পরাজিত হন। এরপরে আমরা লক্ষ্য করব আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি ছিল প্রিভি পার্টসকে কেন্দ্র করে। প্রিভি পার্টস বিষয়টাতে কেন্দ্র করে যে সমস্যা, সেটা মূলত ঘটে 1971 সালে। প্রিভি পার্টস বিষয়টা কি না, 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে, আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে সেই সময়েতে সমগ্র সেখানে রাজ্যগুলো থাকলেও সেখানেতে 555টার মতো প্রিন্সলি স্টেটস ছিল। অর্থাৎ প্রিন্সলি স্টেটস মানে রাজা বা রানীর অধীনস্থ কিছু এলাকা, সেগুলোকে আমরা প্রিন্সলি স্টেটস বলছি। এবং এই যে প্রিন্সলি স্টেটস, দেশ স্বাধীন হয়ে গেলেও প্রথম অবস্থায় এই প্রিন্সলি স্টেটসগুলো, যেগুলো রয়্যাল ফ্যামিলি,
তারা কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়নি, এবং তাদের খরচ খরচা পরিবহন করার জন্য বা পরিচালন করার জন্য সেখানে কেন্দ্র থেকে কিছু অর্থ দেওয়া হতো। কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধীর সেটি পছন্দ ছিল না, এবং তিনি চূড়ান্ত পরিণতিতে প্রিভি পার্টস অনুযায়ী ওই প্রিন্সলি স্টেটসগুলোকে যে আর্থিক অনুদান দেওয়া হতো, সাহায্য দেওয়া হতো, তিনি সেটি বন্ধ করে দেন। এবং এই ঘটনাটিও পরবর্তীকালেতে সুপ্রিম কোর্ট যায়, এবং সুপ্রিম কোর্টে মূলত সেখানেতে আমরা দুজনের কথা উল্লেখ করব, এবং এটাকে কার্যকর করার জন্য শ্রীমতী গান্ধী তিনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ঘটান, সংবিধান সংশোধন করেন, এবং সংবিধান সংশোধন করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এবং এই সংবিধান সংশোধনটা করা যায় কি না, সংবিধান সংশোধনটা করে পার্লামেন্টে, সংবিধান সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের আছে। মূলত সংবিধান সংশোধনের 3টে পদ্ধতি আছে, আমরা এই ডিটেলস এখানে আলোচনা করছি না, কিন্তু মূলত লোকসভা এবং রাজ্যসভার যদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকে, কোনো ক্ষেত্রে 2/3 সমর্থন থাকে, এবং সর্বাপেক্ষা জটিল যেটা সেটা হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 মেজরিটিতে পাস হওয়ার পরবর্তীকালে সেটা অর্ধেক অঙ্গরাজ্যের যদি ইতিবাচক সমর্থন থাকে, তাহলে ভারতবর্ষের সংবিধানের যে কোনো অংশকেই সংশোধন করে দেওয়া যায়। এখন এই যে সংবিধান সংশোধন হলো, তার প্রতিবাদে সেখানে ভারতবর্ষের রাজন্য পরিবার থেকেও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করা হয়, এবং সেখানে মূলত নবাব পাতাউদি এবং মাধবরাও সিন্ধিয়া এরা খুবই বিক্ষুব্ধ হন, এবং সুপ্রিম কোর্টেতে গিয়েও কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধীর এই প্রিভি পার্টসের অর্থ বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা যথেষ্ট বিতর্কের মধ্যে পড়ে। এবং সেখানে আমরা জানি যে পার্লামেন্ট চেষ্টা করেছে আইন করে বা সংবিধান সংশোধন করে বন্ধ করে দিতে, এবং সুপ্রিম কোর্টের সেটা বিরোধিতা করেছে। অর্থাৎ একদিকে জুডিশিয়ারি আর অন্যদিকে লেজিসলেচার, এদের মধ্যে যে কনফ্লিক্ট বা দ্বৈরথ্য, সেটা কিন্তু তীব্র আকার ধারণ করে। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু মাঝে মধ্যেই সেখানে পার্লামেন্টের যে প্রণীত আইন সেটিকে নালান ভয়েড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের অভিভাবক এবং ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা, গার্জিয়ান এবং ইন্টারপ্রেটার অব দ্য কনস্টিটিউশন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে 1971 সালে যখন একটা জেনারেল ইলেকশন হয়, পার্লামেন্টের লোকসভার ইলেকশন, সেই ইলেকশনের সময়তে আমরা দেখব যে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি রায়বেরেলি কেন্দ্র থেকে উত্তরপ্রদেশে সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং এই যে রায়বেরেলি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং সেই সময়তে দেখা যাবে যে শ্রীমতী ইন্দিরা গান্ধী 1 লক্ষ বা তার বেশি ভোটেতে কিন্তু জয়লাভ করেন। কিন্তু সেই সময়তে জয়লাভ করলেও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ঘটনা সেটা হচ্ছে সেই সময়কার সোশ্যালিস্ট পার্টির যিনি লিডার, তার নাম ছিল রাজনারায়ণ। আমরা রাজনারায়ণের নাম শুনেছি, এবং তিনি একজন ফ্রিডম ফাইটার, অতি অবশ্যই খুব ওয়েল পপুলার বা পরিচিত একজন মুখ, এবং তিনি এটার বিরোধিতা করেন, এবং তিনি সরাসরি এলাহাবাদ হাইকোর্টেতে তিনি মামলা করেন, এবং তিনি প্রতিবাদ জানান যে না, শ্রীমতী ইন্দিরা গান্ধী যেভাবে তিনি নির্বাচনেতে জিতেছেন সেটা তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে, এবং তার বিরুদ্ধে শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে 14 দফা তিনি অভিযোগ উপস্থাপিত করেন। এবং সেই 14 দফা অভিযোগের মধ্যে মূলত 2টি অভিযোগ। তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে ইউপিতে কংগ্রেসের প্রচারের জন্য যে স্টেজ বাঁধা হয়েছিল সেটা ছিল যে উচ্চতাতে স্টেজ বাঁধার কথা তার থেকে বেশি, এবং আরেকটি ছিল যে সেই সময়তে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী, তার নাম ছিল যশপাল কাপুর, তাকে তিনি নির্বাচনী প্রচারে কাজে লাগিয়েছিলেন, এবং তিনি শ্রীমতী ইন্দিরা গান্ধী রায়বেরেলি কেন্দ্রের যে ভোট তাতে তিনি কংগ্রেসের নির্বাচনী এজেন্ট ছিলেন। এখন এখানে নিয়ম হচ্ছে যে সরাসরি সরকারি পদে কর্মচারী থাকার সময়তে কোনো ব্যক্তি কিন্তু নির্বাচনী এজেন্ট থাকতে পারেন না, এবং এই অভিযোগে চূড়ান্ত পরিণতিতে এলাহাবাদ হাইকোর্ট সেখানেতে রায়বেরেলি কেন্দ্রের যে রায় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সেটা বিরুদ্ধে যায়, এবং তিনি হেরে যান, এবং তার যে মেম্বারশিপ সেটাকে খারিজ করে দেওয়া হয়, যে না, তিনি ওখান থেকে নির্বাচিত হতে পারছেন না, এই গ্রাউন্ডে তার নির্বাচনটাকে খারিজ করে দেওয়া হয়। এবং ইতিমধ্যে কিন্তু এই এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে শ্রীমতী ইন্দিরা গান্ধী আপিল করেন, এবং সেইখানের যে আপিল, সে আপিলেতেও দেখা যাবে যে চূড়ান্ত পরিণতিতে শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু পরাজিত হন। এবং শুধু পরাজিত হন তার না, সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ওই রায়বেরেলি কেন্দ্রের ইলেকশনকে কেন্দ্র করে
সেখানেতে যে রায় দিয়েছিলেন, সেই রায়েতে দেখা গেল যে সেখানে বলা হলো যে হ্যাঁ, শ্রীমতী গান্ধী তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন ঠিকই, কিন্তু আগামী 6 বছরের মধ্যে তিনি নতুন করে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এবং আরও অন্যান্য আরও শর্ত আরোপ করা হয়। এবং খুব চূড়ান্ত অপমানজনক যেটা ঘটনা, যে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম, স্বাধীন ভারতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে তার শপথে অধিষ্ঠিত থাকাকালীন তাকে কোর্টে হাজিরা দিতে হচ্ছে এবং সেখানে স্বাক্ষর প্রমাণ দিতে হয়েছে, এবং সেই স্বাক্ষর প্রমাণেতে প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রী তিনি সত্য কথা বলছেন না, যেটা ভয়ঙ্কর একটা অভিযোগ। এবং চূড়ান্ত পরিণতিতে এই ধরনের যে রায়, সেখানে গোটা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে একটা প্রচণ্ড বিক্ষোভ বা ডামাডোল শুরু হয়ে যায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই সময়তে দেখা যাবে জর্জ ফার্নান্ডেজ, তার নেতৃত্বে 1974 সালেতে সারা ভারতবর্ষে রেল স্ট্রাইক ডাকা হয়, রেলের যারা কর্মচারী তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং তাদের মাইনে বৃদ্ধির জন্য। এবং সেখানে প্রায় 17 লাখ রেলওয়ে কর্মী তারা এই আন্দোলনে সামিল হয়। এবং সামগ্রিকভাবে তখন দেখা যাবে যে কংগ্রেসের বিরুদ্ধে বা মূলত শ্রীমতী গান্ধীর বিরুদ্ধে একটা বিরোধী আবহাওয়া সেটা তৈরি হয়ে গেছে ভারতীয় রাজনীতির পরিমণ্ডলের মধ্যে। এবং সেই সময়তে যে সমস্ত রাজ্য সরকারগুলো, সেই রাজ্য সরকারগুলোর যারা মুখ্যমন্ত্রী, এখন আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রে যে সরকার ক্ষমতায় রয়েছে, রাজ্যগুলোতেও যদি সেই একই রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে সেগুলোকে আমরা বলি যে এগুলো হচ্ছে পোস্ট অফিস একটা চিফ মিনিস্টার, বা এগুলো ডাকঘরের ভূমিকা পালন করে। মানে কেন্দ্র সরকারের যেটা সিদ্ধান্ত, সেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই সিদ্ধান্তকে তিনি অনুমোদন করেন। অর্থাৎ সেখানে তাদের পাপেট বলা যেতে পারে, পুতুলের ভূমিকা, তাদের গুরুত্বপূর্ণ নিজস্ব কোনো ভূমিকা থাকে না। কিন্তু এই রকম একটা পরিস্থিতিতেও একটু ঘটনা ঘটে। প্রথম ঘটনাটা ঘটে গুজরাটের ক্ষেত্রে, এবং সেখানে গুজরাটের ক্ষেত্রে 1974 সালে সেই সময়কার যিনি মুখ্যমন্ত্রী তিনি ছিলেন চিমন ভাই প্যাটেল। এবং সেই প্যাটেল কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি একটা বড় ধরনের ঘাটালা বা একটা স্ক্যামে যুক্ত হয়ে পড়েন, এবং তার ফলে গোটা গুজরাট জুড়ে সেই সময়তে স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে একটা আন্দোলন দেখা দেয়, এবং সেই আন্দোলনটাকে নাম দেওয়া হয় নবনির্মাণ আন্দোলন। এবং সেই নবনির্মাণ আন্দোলনটাতে গুজরাটবাসীরা এত বেশি বিক্ষুব্ধ হয় যে শেষ পর্যন্ত সেখানে গুজরাটের যে স্টেট গভর্নমেন্ট সেটাকে শ্রীমতী ইন্দিরা গান্ধী ডিসলভ করে দিতে বাধ্য হন। ঠিক সেই সময়তে অনুরূপ ঘটনা ঘটে বিহারের ক্ষেত্রেও। কিন্তু বিহারে সে ঘটনা ঘটলেও সেখানেতে বিহারের যে রাজনীতি, সেখানেতে সরাসরি হস্তক্ষেপ করেন আমাদের জয়প্রকাশ নারায়ণ, কিন্তু বিহারের যে মন্ত্রিসভা সেটাকে কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী ভেঙে দিতে পারেননি। তাহলে মূলত আমরা দেখাচ্ছি 3-4টি কারণ। তার মধ্যে একটা ছিল 1969-এর ব্যাংক ন্যাশনালাইজেশন, সেখানেতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে প্রিন্সিপাল বা পলিসি সেটা ফেলিওর হয়। 2 নম্বর হচ্ছে প্রিভি পার্টস সংক্রান্ত যে সংকট বা বিরোধ, সেখানেও শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পিছু উঠতে হয়। এবং সবচেয়ে বড় ধাক্কাটা লাগে সেটা এলাহাবাদ হাইকোর্টের রায় 1971 সালের লোকসভা নির্বাচনে। সেখানেতে এলাহাবাদ হাইকোর্ট রায়বেরেলি কেন্দ্রের নির্বাচনে যে ফল ঘোষণা সেটাকে অবৈধ ঘোষণা করে, এবং সুপ্রিম কোর্টেতেও সেখানে পরাজিত হয়। এবং সেই সময়তে আরেকটি গুরুত্বপূর্ণ যেটি ঘটনা ঘটে সেটি হচ্ছে যে আমরা দেখব যে সেই সময়কার ওই জয়প্রকাশ নারায়ণ তার নেতৃত্বে সেখানে তোমার দিল্লিতে যে রামলালা ময়দান, সেই রামলালা ময়দানে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সেখানেতে প্রচার হতে শুরু করে। এবং সেখানকার যার মিলিটারি বা সেনাবাহিনীর লোক, জয়প্রকাশ নারায়ণ সরাসরি তাদের কাছে আবেদন করেন যে না, পুলিশ বা মিলিটারি তারা নিজেদের মতো কাজ করবে, তারা যেন শ্রীমতী গান্ধীর নির্দেশে কাজ না করেন। এবং শ্রীমতী গান্ধী সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, এই ঘটনাগুলো কিন্তু সংবিধান বিরোধী এবং এটি একনায়কতান্ত্রিক সরকারের সামিল। এখন এই রকম যখন কংগ্রেসের নেতৃত্বের বা শ্রীমতী গান্ধীর রাজনৈতিক অবস্থা ডামাডোল পরিস্থিতি,
তখন কংগ্রেসের কয়েকজন উচ্চপদস্থ নেতৃত্ব, যার মধ্যে পশ্চিমবাংলার সিদ্ধার্থ শঙ্কর রায়ের নামও শোনা যায়, যদিও বা তার অবশ্য কোনো প্রামাণ্য তথ্য আমাদের কাছে নেই, আমার কাছে নেই, এই ধরনের কিছু কংগ্রেসের নেতৃত্ব তাকে বোঝান যে এই যে কংগ্রেসের যে সংকট, ডামাডোল পরিস্থিতি, এইটার থেকে উদ্ধার পাওয়ার একটাই মাত্র পথ, সেটা হচ্ছে ভারতবর্ষেতে ন্যাশনাল এমার্জেন্সি বা আভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণা করা। কিন্তু আভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণার জন্য যে দুটি মূল কারণ আছে, একটি ছিল ডিউ টু ওয়ার, যুদ্ধের কারণে, আর একটা ছিল ডিউ টু এক্সটার্নাল অ্যাগ্রেশন, যদি কোনো বহিঃশত্রু ভারতবর্ষকে আক্রমণ করে। ভারতবর্ষের ন্যাশনাল এমার্জেন্সি এর আগেও কিন্তু দুবার ঘোষিত হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। একটা 1962 সালে ইন্দো চায়না যুদ্ধের সময় ভারতবর্ষের সঙ্গে চীনের যে যুদ্ধ হয়েছিল, আর 1971 সালেতে ইন্ডিয়া ভার্সাস পাকিস্তানের ইন্দো পাক যুদ্ধের সময়তে যুদ্ধের কারণে ঘোষিত হয়েছিল। কিন্তু সেখানে 1975 সালে দেখা গেল সেটা যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণ নয়, সেটা সরাসরি আভ্যন্তরীণ গোলযোগ বা ইন্টারনাল ডিস্টারবেন্সেসের কারণে ভারতবর্ষের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা এবং সুশৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। এবং সেই জাতীয় জরুরি অবস্থাটি ঘোষণা করেন, তখন ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আহমেদ, তখন তিনি রাষ্ট্রপতি। এবং এখানে প্রসঙ্গত উল্লেখ করে রাখি, জরুরি অবস্থা ঘোষণা করার সময়তে এটা একটা কাস্টম বা প্রথা যে ভারতবর্ষের যারা কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী, বিশেষ করে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী, তাদের সঙ্গে একটা পরামর্শ করতে হয়, বা পরবর্তীকালেতে সেটা তো এখন আইন করে বলে দেওয়া হয়েছে পার্লামেন্টে সংবিধান সংশোধন করে, যে জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া করা যাবে না। কিন্তু 1975 সালের এই 25শে জুন রাত্রিতে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, সেখানে অধিকাংশ যারা ক্যাবিনেট মিনিস্টার তারা কিন্তু জ্ঞাত ছিলেন না। সেখানে বলা যেতে পারে চুপি চুপি কয়েকজনের সঙ্গে পরামর্শ করে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দেন। এবং এই যে জাতীয় জরুরি অবস্থা, এটার কনসিকুয়েন্সেস বা এটার যে ফলাফল, সেই ফলাফলটা ছিল কিন্তু খুবই ভয়াবহ, এবং যেটা আজকের দিনেতেও আমরা সেই আতঙ্কগ্রস্ত কালাদিনগুলোর কথা আমাদের মনে আসে। আমি খুব সংক্ষেপে দুটো একটা জিনিসকে আলোচনা করব। এই ধরনের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার পরবর্তীকালে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি একটি ঘোষণা করেন, তার পরের দিন সকালবেলা তিনি টিভিতে বা দূরদর্শনে বা রেডিওতে, সেখানে তিনি ঘোষণাতে বলেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ প্রোক্লেইমড এমার্জেন্সি, দিস ইজ নাথিং টু প্যানিক অ্যাবাউট। অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয় তিনি জরুরি অবস্থাকে ঘোষণা করেছেন। এর জন্য বা এই কারণে ভারতবর্ষের যারা আপামর সাধারণ জনগণ, তাদের প্যানিকড বা তাদের ভীত সন্ত্রস্ত হওয়ার মতো কোনো কারণ নেই। কিন্তু এই ঘোষণাটি ঘটলেও বাস্তবে যেটি ঘটে সেটি হচ্ছে আমাদের আর্টিকেল 19, যেটি ভারতীয় সংবিধানের রাইট টু ফ্রিডম বলে পরিচিত, স্বাধীনতার অধিকার, এবং সেখানে আর্টিকেল 19 সেকশন 1, সেখানে যে সপ্ত স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতাগুলিকে আমাদের কেড়ে নেওয়া হয়। সাসপেনশন অফ রাইট টু ফ্রিডম, পার্টিকুলারলি আর্টিকেল 19 সেকশন 1। এবং সেখানে সবচেয়ে বড় আঘাত ঘটে সেটা হচ্ছে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতা। এই বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের যে স্বাধীনতা, সেখানে দেখা যাবে যে তার পরের দিন থেকে খোদ রাজধানী বা দিল্লিতে সেখানে যে সমস্ত লিডিং নিউজ পেপারসগুলো রয়েছে, ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যম, সেখানেতে প্রেস সেন্সরশিপ আনা হয়। এবং তাতে দেখা যাবে যে এমনকি ষড়যন্ত্র করে যাতে কোনো ধরনের কোনো প্রেসে এই নিউজকে ছাপা না যেতে পারে, সেই কারণেতে সেখানে বিদ্যুৎ কেটে দেওয়া হয়। এবং পরপর 2 থেকে 3 দিন, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, সেখানেতে 2 থেকে 3 দিনের মতো সেখানে বিদ্যুৎ সেখানেতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাতে কোনো ধরনের কোনো প্রেস এই এমার্জেন্সি সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করতে না পারে। এটা গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ওই আর্টিকেল 19-এরই একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, টু ফর্ম ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন। এই যে সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে, আন্দোলন করা, ভারতবর্ষের যে কোনো জায়গাতে সমবেত হওয়ার অধিকার শান্তিপূর্ণভাবে,
এগুলোকে সমস্তই কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর্টিকেল 19 স্বাধীনতার অধিকার, এটিকে সাসপেন্ড করে দেওয়া হয়, এটিকে বাতিল করে দেওয়া হয়। সাংঘাতিক ঘটনা। এবং বিশেষত ভারতবর্ষের বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল, তাবড় বিরোধী রাজনৈতিক দল, যেমন মোরারজি দেশাই রয়েছেন, এলকে আদওয়ানি রয়েছেন, জেপি নারায়ণের মতন যারা লোক রয়েছেন, এই ধরনের যারা প্রখ্যাত যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা, কংগ্রেস বিরোধী, এমনকি কংগ্রেসেরও যারা ইন্দিরা কংগ্রেসের যারা বিরোধী নেতৃত্ব, তাদেরকেও তিনি কিন্তু জেলে ঢুকিয়ে দেন এবং কোনো ধরনের কোনো মিটিং মিছিল এগুলোকে তিনি নিষিদ্ধ করেন। এটি গেল 1 নম্বর, খুব সাংঘাতিক এটির একটি প্রতিক্রিয়া। দ্বিতীয় যেটিকে আমি উল্লেখ করব সেটি হচ্ছে মিশা আইন। সেখানে মিশা এবং ডিআইআর বলে দুটি আইন চালু করে। মিশা হচ্ছে মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। সেখানে নিয়ম হচ্ছে যে এই মিশা আইনেতে যদি কাউকে অভিযুক্ত করে তাকে যদি অ্যারেস্ট করা হয় বা তাকে ডিটেইনড করে দেওয়া হয়, তাহলে তাকে অভিযোগের কোনো কারণ জানাতে হয় না এবং 6 মাস পর্যন্ত বিনা বিচারে তাকে জেলেতে আটক রেখে দেওয়া যেতে পারে। এবং সেখানে মিশা আইনে বহু ছাত্র নেতা, বহু যুব নেতা এবং বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলের নেতা বা নেত্রী, তাদেরকে নির্বিচারেতে জেলে বন্দি করে রেখে দেওয়া হয়। এটি যে কারণে জেপি নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, তিনি এটিকে বলেছিলেন ডার্কেস্ট ফেজ অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় একটা কালা অধ্যায় বলে উল্লেখ করা হয়েছে। এবং আরএসএস, জামাতে ইসলামের মতন যে সমস্ত রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোকে ব্যান্ড করে দেওয়া হয়। এবং সবচেয়ে বিস্ময়কর যেটি ঘটনা, যেটি হিটলারের যে স্বৈরাচারী শাসন তাকেও বোধহয় ছাপিয়ে গেছে, সেটা হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর যিনি পুত্র, ছোট পুত্র সঞ্জয় গান্ধী, সেই সময় তিনি কংগ্রেসের রাজনৈতিক নেতৃত্বের অনেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং সেখানে তিনি 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেটাকে তিনি প্রয়োগ করতে চেয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইনজাস্টিস যেটা হয়েছে সেটা হচ্ছে মাস স্টেরিলাইজেশন, অর্থাৎ নাসবন্দি যাকে বলা হয়, অর্থাৎ পুরুষদের মানে একেবারে 16-18 বছর থেকে শুরু করে 70 বছরের যারা পুরুষ, তাদেরকে জোর করে বাধ্যতামূলক তাদেরকে বন্ধ্যাকরণ শিবিরেতে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ওই প্রসেসের মধ্যে নেওয়া হয়, বন্ধ্যাকরণ পদ্ধতির মধ্যে নিয়ে আসা হয়। এবং এটি একটিখানি রাজনৈতিক ইস্যু নয়, এটি মানবতা বিরোধী, এটি মানবতা বিরোধী। আমরা যেটাকে উল্লেখ করি শুধুমাত্র গণতন্ত্র বিরোধী নয়, এটি মানবতা বিরোধী একটি পদক্ষেপ। শুধু এটি, এবং বহু লোক মারা যায় আনসাইন্টিফিক এবং প্রপারলি স্টেরিলাইজ না হওয়ার জন্য। সেখানে বহু লোক ভ্রান্ত চিকিৎসার কারণে মারা যায়। তো এই হচ্ছে, এবং এছাড়া জরুরি অবস্থার মধ্যে একটা সাংঘাতিক বা একটা অতি ভয়াবহ আতঙ্কের পরিবেশ একটা তৈরি হয় এবং ভারতবর্ষের যে গণতান্ত্রিক ঐতিহ্য সেটি ভুলুণ্ঠিত হয় এবং এই যে সময়টা, এই সময়টা প্রায় 77 সাল পর্যন্ত এটা টিকেছিল। 1977 সালের আমার মনে হচ্ছে 21শে মার্চ পর্যন্ত, এবং সেই সময়তে সেটাকে 21শে মার্চ তারিখেতে এটাকে কল ব্যাক করে নেওয়া হয়, উইথড্র করে নেওয়া হয়, সেটাকে ন্যাশনাল এমার্জেন্সিকে প্রত্যাহার করে নেওয়া হয়, তুলে নেওয়া হয় এবং তার পরবর্তীকালে আবার নতুন করে ইলেকশন হয় 1977 সালে। এবং সেখানে লক্ষ্য করা যাবে যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর এই যে ন্যাশনাল এমার্জেন্সি এবং তার যে বিরূপ প্রতিক্রিয়া, তার ফলে ভারতবর্ষে সর্বপ্রথম এই কংগ্রেস বিরোধী একটি রাজনৈতিক দল, যদিও সেটি এককভাবে নয়, সেখানেতে মিলিজুলি সরকার, জোটবদ্ধ সরকার তৈরি হয় মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা সরকার। যদিও বা সেই জনতা সরকার ওই আয়ারাম গোয়ারাম খেলার জন্য, এবং কংগ্রেস সরকার সবসময় চেষ্টা করে জনতা দলকে ভাঙানোর জন্য, এবং চূড়ান্ত পরিণতিতে 1980 সালে পুনরায় নির্বাচিত হয় এবং 1980 সালের নির্বাচনে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি ক্ষমতায় ফিরে আসেন। তো এই হচ্ছে সামগ্রিক ইতিহাস। এবং এই যে ইতিহাস, পুরনো দিনের যে ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু সাম্প্রতিককালের যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী বা সাধারণ যারা জনগণ, তারা কিন্তু বিস্মৃত হয়ে গেছেন, তারা অনেকেই ভুলে গেছেন। আজকে 25শে জুন, আজ থেকে ঠিক 50 বছর আগে আজকের দিনেতেই ভারতবর্ষের ইতিহাসে এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। আমরা চাই না
যে ভারতবর্ষের বুকেতে এই ধরনের যে রাজনৈতিক দলই কেন্দ্রে ক্ষমতাসীন থাকুক না কেন, ভারতবর্ষের জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটিকে রক্ষা করার দায়িত্ব, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব এটি সরকারের মধ্যে বর্তায়, যাতে আমরা এই ধরনের কোনো কালা আইন বা এই ধরনের কোনো জরুরি পরিস্থিতির সম্মুখীন না হই, সে সম্পর্কে আমাদের সকলেরই সচেতন থাকতে হবে। আমরা কোনো ধরনেরই কোনো একনায়কতান্ত্রিক সরকার বা স্বৈরাচারী সরকারের কাজকর্মকে সমর্থন করি না। আমরা ভারতবর্ষের জনগণ সবসময় গণতন্ত্রপ্রিয়, এবং যদি কোনো শাসক বা কোনো সরকার তিনি গণতন্ত্র বিরোধী কাজকর্ম করেন, তাহলে নির্বাচন, দেশের যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনে কিন্তু সরকারকে ক্ষমতা থেকে চ্যুত হতে হয়। অর্থাৎ জনগণের ক্ষমতার উপরেই, জনগণই হচ্ছে প্রকৃত ক্ষমতার অধিকারী, শাসক নন। জনগণের ক্ষমতা পেয়েই শাসক কিন্তু ক্ষমতাশালী। অর্থাৎ এই যে পপুলার সভারেনিটি, জনপ্রিয় সার্বভৌম, জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা থাকবে, রুশোর সেই পুরনো তত্ত্ব, সেই রুশো থিওরিটিরই নবরূপায়ণ ঘটেছে আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে, আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে, এবং সেখানে বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা আশা করব যে ভারতীয় জনগণের স্বার্থে আমাদের ভারতীয় সংবিধান কাজ করবে। ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো জরুরি পরিস্থিতির যাতে সম্মুখীন না হই। ধন্যবাদ জানাচ্ছি।